আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তি আছে 125 জন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে বেড আছে মাত্র 17টা বেডে আমরা কয়েকটা রোগী রেখে বাকি রোগীগুলোকে কিন্তু আমরা ফ্লোরে চিকিৎসা দিচ্ছি। যে প্রথমে বাচ্চাগুলোর একটা হাই গ্রেড ফিভার নিয়ে আসে, হ্যাঁ, অনেক বেশি তীব্র জ্বর নিয়ে আসে। যদি চিকিৎসা না পেয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেইনের ইনফেকশন যেমন এনকেফালাইটিস থেকে শুরু করে আরো অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। কিছুটা বড় বাচ্চা হলে তাকে মাস্ক পরানোর অভ্যাস করতে হবে এবং তার হাঁচি কাশি সর্দিগুলো যেন অন্য কারো কাছে পৌঁছাতে না পারে, এই জন্য তাকে একটা আলাদা আইসোলেট রাখতে হবে। আপনারা জানেন যে আমরা নতুন হাসপাতাল ভবনটা এখনো বুঝে পাইনি, সেটা কোনো না কোনো জটিলতায় আটকে আছে। এর 6 মাস থেকে 5 বছরের যে কোনো শিশু সেই টিকা নিতে পারবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে এত কম জনবল দিয়ে আসলে এই একটা এরকম মহামারীকে আসলে ট্যাকেল দেওয়া পসিবল না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 2 মাসে প্রায় 451 জন শিশু মারা গিয়েছে হামের কারণে। এখন পর্যন্ত প্রায় 50,000-এর উপরে শিশু হামে আক্রান্ত। হাম এখন শুধুমাত্র কোনো একটা রোগ নয়, বরং একটা মহামারীতে রূপ নিয়েছে। আমাদের নোয়াখালীতে গত 2 দিনে প্রায় 34 জন শিশু হামের কারণে ভর্তি হয়েছে নোয়াখালী সদর হাসপাতালে। আজকে হাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা উপস্থিত হয়েছি শিশু, কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহমুদে কায়নাতের সাথে। ধন্যবাদ কায়নাত স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা মূলত হাম সম্পর্কে আপনার থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ নোয়াখালী এক্সপ্রেসকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, হাম নিয়ে সচেতনতামূলক কিছু কথা বলার জন্য। আপনার থেকে জানতে চাচ্ছি যে হাম আসলে কি এবং কিভাবে ছড়ায়। হাম একটি ভাইরাসজনিত রোগ, এটা আসলে আগে থেকেই ছিল এবং এটা হচ্ছে হাঁচি কাশি মাধ্যমে ছড়ায়। বিশেষ করে এটা আসলে বাচ্চাদের একটা রোগ, তবে বড়দের মধ্যেও ছড়াতে পারে। এবং ধরেন বাচ্চাদের হাঁচি কাশি অথবা সর্দির মাধ্যমে এটা হচ্ছে আমরা এটাকে রেসপিরেটরি ড্রপলেট ইনফেকশন বলে থাকি। হ্যাঁ, হাঁচি কাশি এটা আসলে খুব ছোট ছোট কণা, এগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাচ্ছে, অথবা হাঁচি কাশি এক জায়গায় গিয়ে পড়লো, সেখানে অন্যান্য বাচ্চারা খেলছে অথবা হাত দিচ্ছে, সেখান থেকেও ছড়াতে পারে। তো মূলত এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় আর কি। জি, এই যে হাম এবং একটা সাধারণ জ্বর, জি, এর মধ্যে আসলে পার্থক্য কি? আচ্ছা, তো হামের যে জ্বরটা, সেই জ্বরটার আসলে কিছু একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হচ্ছে যে প্রথমে বাচ্চাগুলোর একটা হাই গ্রেড ফিভার নিয়ে আসে, হ্যাঁ, অনেক বেশি তীব্র জ্বর নিয়ে আসে। এর সাথে প্রাথমিক দিকে হচ্ছে কাশি এবং সর্দি থাকে। এর কয়েকদিন পর হচ্ছে এক ধরনের লাল ফুসকুড়ি বা র্যাশ বলি আমরা এটাকে। এই ধরনের ফুসকুড়ি উঠে এবং এটা হচ্ছে প্রথমে হচ্ছে ঘাড়ের পেছন থেকে উঠে এবং ধীরে ধীরে তার সারা শরীরে, পরবর্তীতে হাত পায়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আমাদের কতগুলো লসিকা গ্রন্থি আছে এই ঘাড়ে, গলায়, ওগুলো ফুলে ওঠে, যেটাকে আমরা লিম্ফ নোড বলি। এবং এর পরবর্তীতে যদি চিকিৎসা না নেয় সেক্ষেত্রে অনেক বাচ্চার হচ্ছে চোখে ইনফেকশনটাও অনেক কমন। চোখে ইনফেকশন হয়, এটাকে আমরা কনজাংটিভাইটিস বলে থাকি। এবং মুখের ভিতরে একটা স্পট পাওয়া যায়, যেটাকে আমরা কপ্লিক স্পট বলি। এটা হামের একটা হলমার্ক। এছাড়া বাচ্চাগুলো নিউমোনিয়া, ডায়রিয়া এবং যদি চিকিৎসা না পেয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেইনের ইনফেকশন যেমন এনকেফালাইটিস থেকে শুরু করে আরও অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। হামের শুরুতেই আমরা জানি যে আসলে জ্বর হয়, এখন এটা তো সাধারণ জ্বরও হতে পারে। সেক্ষেত্রে একজন গার্ডিয়ান বা তারা আসলে বুঝবে কিভাবে যে কখন হাম বা কখন সাধারণ জ্বর? আচ্ছা, তো সেই ক্ষেত্রে শিশুর যদি এখন যেহেতু হামের একটা মহামারীর পর্যায়ে চলছে, সেই ক্ষেত্রে আমরা সকল মা এবং অভিভাবকদেরকে অনুরোধ করছি যে যেহেতু যদি বাচ্চার জ্বর এবং হাঁচি কাশি সর্দি চলে আসে, অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরকে দেখানো। এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারে, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র হতে পারে, অথবা কাছাকাছি যে কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল হলেও যেন একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেয়। এই ক্ষেত্রে হচ্ছে আমি তো লক্ষণগুলো বলেছি যে বাচ্চা প্রথমে জ্বর, কাশি, সর্দি এবং চোখ দিয়ে পানি পড়া, পরবর্তীতে র্যাশ চলে আসে। তো এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর বাড়িতে যদি কোনো বাচ্চা হামে আক্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে। কিছুটা বড় বাচ্চা হলে তাকে মাস্ক পরানোর অভ্যাস করতে হবে এবং তার হাঁচি কাশি সর্দিগুলো যেন অন্য কারো কাছে পৌঁছাতে না পারে, এই জন্য তাকে একটা আলাদা আইসোলেটেড রাখতে হবে। এটা হচ্ছে ওখানে করতে হবে। আর বড়দের ক্ষেত্রেও সেম, বড়রাও যদি হামে আক্রান্ত হয় তাহলে সে একটা আলাদা ঘরে অথবা আলাদা রুমে সে আইসোলেটেড থাকবে এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসা গ্রহণ করবে। বেশি আক্রান্ত হয়ে গেলে সে হাসপাতালে চলে আসবে এবং হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে, সেখানে সে ভর্তি হবে। আমরা জানি যে আসলে গ্রামাঞ্চলে যখন হাম হয় তখন সেক্ষেত্রে দেখা যায় অনেকে পানি পড়া বা হচ্ছে যেসব সুপারস্টিশন কাজগুলো রয়েছে, কবিরাজি চিকিৎসা করায়। এতে কি কোনো ধরনের বিপদ হতে পারে কিনা এবং এই ক্ষেত্রে আপনার সতর্কবার্তা কী হবে?
আম, কবিরাজি চিকিৎসা অথবা বিভিন্ন ধরনের পানি পড়া বা এগুলা আগে থেকেও ছিল। এইসব আমরা আসলে বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস করি এবং এইগুলার কোনো ভ্যালু আমরা আসলে কখনোই পাইনি। তো সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, আপনি আপনার বাচ্চাকে যদি হামে আক্রান্ত হয়েছে মনে করেন বা এরকম লক্ষণ দেখা দিলে দ্রুত, দেরি না করে দ্রুত একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে নিয়ে আসবেন। জি, আমাদের কিয়েতে প্রশ্ন যে হামের যদি সঠিক চিকিৎসা না হয় বা একজন একজন শিশুর যদি তার এমআর টিকাগুলো কোনোভাবে মিস হয়ে যায়, সেক্ষেত্রে তার যদি হাম হয়ে যায় সেক্ষেত্রে সে কীভাবে প্রতিকার করবে বা প্রতিরোধ কীভাবে হয়ে উঠবে? আচ্ছা, তো এখানে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে হামের টিকা যদি না নিয়ে থাকে, তো আমাদের নোয়াখালীতে বা বাংলাদেশ, সারা বাংলাদেশেই আসলে অনেকেই হামের টিকা নেয় না। এর কয়েকটা কারণ আছে। কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে গত কোভিডের সময় আমাদের 2-3 বছর লকডাউন ছিল। সেই সময় হচ্ছে অনেক বাচ্চাই টিকা নিতে পারে নাই। এই বাচ্চাগুলোর বেশিরভাগ অংশ হচ্ছে এখন হামে আক্রান্ত হয়েছে। আর হচ্ছে এর মাঝখানেও আমাদের 5ই আগস্টও 1-2 মাস কিছুটা এরকম স্থিতাবস্থা ছিল। এছাড়াও আপনারা জানেন যে গত গভর্নমেন্টের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় হামের টিকা নিয়ে একটু জটিলতা দেখা দিয়েছে, যে ক্ষেত্রে অনেক বাচ্চা আমাদের আসলে হাম থেকে বঞ্চিত হয়েছে, হামের টিকা থেকে, যার কারণে এই হামটা। তো সেই ক্ষেত্রে যদি এরকম বাচ্চা হয়ে থাকে যে হামের টিকা নেয়নি বা হামের টিকা পায়নি, সেই ক্ষেত্রে অবশ্যই সে ইপিআই শিডিউল অনুযায়ী সরকারি হাসপাতালে এসে হামের টিকা নিবে। এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন হামের টিকার ক্যাম্পেইন করা হচ্ছে এবং সেই টিকা 6 মাস থেকে 5 বছরের যে কোনো শিশু সেই টিকা নিতে পারবে। তো যারা এখনো টিকা নেয় নাই বা টিকা মিস হয়েছে, এই বয়সের মধ্যে হলে অবশ্যই সে হামের টিকা নিয়ে ফেলবে। আর দ্বিতীয় হচ্ছে যে হামে আক্রান্ত হয়েছে কিন্তু চিকিৎসা নেয় নাই, আপনার যে প্রশ্ন, চিকিৎসা নেয় নাই, সেই ক্ষেত্রে তার হচ্ছে অনেক দুরারোগ্য ব্যাধি হতে পারে, যেমন তার সিভিয়ার নিউমোনিয়া হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, এবং কিছু ক্ষেত্রে আরও হামের চিকিৎসা নেয়নি, পরবর্তীতে দেখা যাচ্ছে তার এসএসপি, সাবএকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস নামে দুরারোগ্য রোগ হতে পারে। তো এই ধরনের জটিলতা থেকে বাঁচার জন্য আমি সকলকে অনুরোধ করব যেন হামের লক্ষণ দেখা দিলেই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেন। জি, আর সর্বশেষ আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে একজন শিশু যদি হামে আক্রান্ত হয়ে যায়, তখন সেক্ষেত্রে কি কি প্রতিকারের জন্য কি করতে হবে তার? আচ্ছা, যদি একটা শিশু হামে আক্রান্ত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তো আমরা অবশ্যই বারবার বলেছি যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাছাড়া পাশাপাশি বাচ্চাকে হচ্ছে জ্বরের জন্য প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন এবং কুসুম গরম পানি দিয়ে গা মুছে দিবেন। চোখ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে চোখের ড্রপ বা অয়েনমেন্ট আমরা ব্যবহার করতে বলি। মুখে ঘা হলে আমরা মুখের জন্য হচ্ছে ক্রিম, মলম, ড্রপ দিয়ে সিরাপ দিয়ে থাকি। পাশাপাশি কাশি সর্দির জন্য হচ্ছে আমরা সিরাপ দিয়ে থাকি। যদি সেকেন্ডারি কোনো ইনফেকশন আমরা ধারণা করে থাকি, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এছাড়াও জটিলতা অনুযায়ী, যেমন নিউমোনিয়ার জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি, ডায়রিয়ার জন্য চিকিৎসা দিয়ে থাকি, ব্রেনে ইনফেকশনের জন্য যদি কোনো থাকে, হাসপাতালে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এটা আসলে এই সাধারণ পরামর্শগুলো হচ্ছে বাসার জন্য, বাট পরবর্তী চিকিৎসাটা হচ্ছে ডাক্তার যেভাবে নির্ধারণ করেন সেভাবে করতে হবে। হাম তো একটা ছোঁয়াচে রোগ। জি। এখন এই হাম যদি এক পরিবারে একজন হয়ে থাকে, তাহলে বাকিরা কিভাবে সুরক্ষিত থাকতে পারে? যদি একজনের হয়ে থাকে তাহলে তার তো চিকিৎসার ব্যবস্থা করতেই হবে এবং তাকে পাশাপাশি একটা আলাদা রুমে রেখে চিকিৎসা চালিয়ে যেতে হবে সে সুস্থ হওয়ার আগ পর্যন্ত। আর হামের যে র্যাশটা আসে, সেই র্যাশটা আসলে কতদিন পর্যন্ত ছোঁয়াচে থাকে, এইটা হচ্ছে আসলে বোঝার বিষয়। তো র্যাশ আসার আগের 4 দিন এবং র্যাশ আসার পরের 4 দিন হচ্ছে এটা সংক্রামক থাকে, এই সংক্রমণটা ছড়ায়। এই 8 দিন হচ্ছে ইনফেকশাস পিরিয়ড। এই সময়ে এই বাচ্চার হাঁচি কাশির মাধ্যমে অন্যান্য মানুষের মধ্যে হামটা ছড়াতে পারে। তো এই সময়টা হচ্ছে বেশি সতর্ক থাকতে হবে। তাহলে কি তাকেও কোয়ারেন্টাইনে রাখতে হবে 8 দিনের? তাকেও কোয়ারেন্টাইনে রাখতে হবে, আইসোলেশনে রাখতে হবে। জি, বুঝতে পারছি। সর্বশেষ আমাদের নোয়াখালীতে যে বর্তমান পরিস্থিতি হাম নিয়ে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু ব্রিফ করবেন এবং হচ্ছে যে কি সচেতনতা এখনই নেওয়া উচিত একটু আমাদেরকে বলবেন। জি, আমি আসলে ডাক্তার মোহাম্মদ মাহমুদে কায়নাত, আপনারা জানেন যে আমি সহকারী রেজিস্ট্রার শিশু বিভাগ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। তো আমরা জানেন যে গত 2 মাস ধরে আমরা আসলে হামের বিরুদ্ধে এক ধরনের একটা প্রতিরোধ গড়ে তুলেছি। আমাদের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদউদ্দিন চৌধুরী স্যার আমাদেরকে যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা, সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আমরা নতুন হাসপাতাল ভবনটা এখনো বুঝে পাইনি, সেটা কোনো না কোনো জটিলতায় আটকে আছে। এর মধ্যেও স্যার হচ্ছে আনঅফিসিয়ালি আমাদেরকে এই বিল্ডিংটা নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন, হামের জন্য একটা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এটা একটা পজিটিভ দিক। আর হচ্ছে আমি যেটা বলতে চাই, যেমন ধরেন গত 2 দিনে আমাদের আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তি আছে 125 জন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে বেড আছে মাত্র 17টা বেডে আমরা কয়েকটা রোগী রেখে বাকি রোগীগুলোকে কিন্তু আমরা ফ্লোরে চিকিৎসা দিচ্ছি এবং হামের জন্য আমাদের 2 জন মাত্র মেডিকেল অফিসার আছেন।
2 জন নার্স আছেন, 1 জন ওয়ার্ড বয় আছেন। তা আপনারা বুঝতেই পারছেন যে আসলে এত কম জনবল দিয়ে আসলে এই একটা এরকম মহামারীকে আসলে ট্যাকেল দেওয়া পসিবল না। তারপরেও আমরা আসলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তো সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদেরকে আরও বেশি লজিস্টিক্স ম্যান পাওয়ার দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দেওয়ার জন্য। আশা করি আপনার এই কথাগুলো আমাদের দর্শকদের জন্য অবশ্যই কাজে লাগবে। আমাদের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ নোয়াখালী এক্সপ্রেসকে আমাকে কিছু হামের ব্যাপারে কিছু সচেতনমূলক কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।